হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের সাজেশন দেব। তো আমরা জানি যে পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে। নর্মাল স্কুলের পরীক্ষা তো স্টার্ট হয়ে গেছে, মাদ্রাসা শুরু হচ্ছে সামনের সোমবার থেকে। তো আমরা আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব, ইতিহাসের সাজেশন নিয়ে। তো যেইভাবে পরীক্ষা হবে আমরা জানি যে চতুর্থ লেসন থেকে হবে দিল্লির সুলতানি ও তুর্ক আফগান শাসন। তো চলুন স্টার্ট করা যাক। আর অবশ্যই জানিয়ে দেবো, যারা এখনও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যার যে বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। দিল্লির সুলতানি ও তুর্ক আফগান, এটা হচ্ছে আপনার 43 নম্বর পেজ থেকে শুরু। তো আমরা স্টার্ট করি চতুর্থ অধ্যায়, দিল্লির সুলতানি ও তুর্ক আফগান শাসন। প্রথমে আমরা যে কোশ্চেনটা পাবো, সুলতানকে। সুলতানকে, যারা সুলতানি বংশের প্রতিষ্ঠাতা এবং সুলতানি শাসন স্টার্ট হয়েছে, সুলতানি শাসন শুরু হয়েছে, তো যারা তাদেরকেই বলা হচ্ছে সুলতান। এখানে আমরা যদি আসি, সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবউদ্দিন আইবক। এখানে কোথায় আছে আপনারা চেক করুন, আমি এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমে বলেছে মোহাম্মদ ঘুরি মারা গেলে, অর্থাৎ আমরা জানি যে মোহাম্মদ ঘুরি পরাজিত হওয়ার পরে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। ঘুর বংশের পতন এবং সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা। তাজউদ্দিন ইলদুজ পেলেন গজনির অধিকার। নাসিরউদ্দিন কুবাচা মুলতান ও উচের শাসক হয়ে বসলেন। বখতিয়ার খলজি বাংলাদেশের শাসক হলেন। আর লাহোর ও দিল্লির অধিকার থেকে কুতুবউদ্দিন আইবক। তো আমাকে এত কিছু যদি নাও পড়ি, আমরা শুধু এটা মনে রাখবো যে সুলতানি বংশের প্রতিষ্ঠা থেকে কুতুবউদ্দিন আইবক। তারপরে আমরা আসছি, দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। একই কথা হচ্ছে, আমরা যদি বলি তাহলে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। সুলতান উপাধি প্রথম স্টার্ট হলো কুতুবউদ্দিন আইবক থেকে। যদি বলা হয় তিনি আগে কিন্তু দাস ছিলেন, আবার এটাও আসে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, তখনও আসবে কুতুবউদ্দিন আইবক। তার মানে একটা কোশ্চেনে আমরা পড়লে দুটো তিনটে কোশ্চেনের আনসার পেয়ে যাব। এরপরে আসছে, তুর্কি শাসনের অনেকে ওই উপাধি গ্রহণ করতেন, যার জন্য আরবি ভাষায় সুলতান শব্দের মানে হচ্ছে কৃতিত্ব। এই মানেটাও আমরা পড়ে রাখবো যে সুলতানি তুর্কি শাসনের অনেকে এই উপাধি ব্যবহার করতেন। আর সুলতান শব্দের অর্থ কি না, সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল। সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা। এরপরে আমরা আসি খলিফা ও খিলাফত সম্পর্ক। খলিফা ও সুলতানের সম্পর্ক আমরা জানি, খিলাফত স্টার্ট হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে। আচ্ছা, এখানে আমরা আর কিছু পড়বো না। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট, যেহেতু আমরা এখানে সাজেশন নিয়ে আলোচনা করছি, তাই আমরা সব কিছু পড়বো না। যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো কোশ্চেন, সেইগুলোই আমরা আলোচনা করব। আর যখনই পরীক্ষায় যখন আমরা সাজেশন করতে যাব, জানবো যে ছোট ছোট অক্ষরে যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই দেখুন সাইডে এবং রাইট সাইডে কি লেখা আছে, সুলতানরা ছিলেন তুর্কি, সেই জন্য রাজা বা সম্রাট উপাধি নিয়ে সুলতানি উপাধি নিলেন, তাই কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয়। এইখানে সাইডগুলো আমরা পড়ে রাখবো। এরপরে আসুন পরের পেজে আসি। খুতবা কথাটির আসল মানে কি? খুতবা আমরা জানি যে জুম্মাতে খুতবা দেওয়া হয়, খুতবা মানে হচ্ছে ভাষণ। আচ্ছা, খালি এটা মনে রাখবো আমরা, বা শুক্রবার নামাজের পরে যে ভাষণ দেয় সেটাকে বলা হয় খুতবা। এরপরে আমরা আছি কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ। তার মানে কুতুবউদ্দিন আইবকের পরে যিনি সুলতান ছিলেন তিনি হলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিনের জামাই বা জামাতা। আচ্ছা, তারপরে নাসিরউদ্দিন কুবাচা মুলতান ও লাহোর পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলে অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা। আমির বলা হতো এদের। তাহলে আমির কাদের বলা হতো? আমরা যদি এটা পড়ি যে আমির কাদের বলা হতো না, নাসিরউদ্দিন কুবাচা লাহোর এবং পাঞ্জাবের অধিকাংশ দখল করে নিয়েছিল, ওই অঞ্চলে যারা ক্ষমতা লাভ করতো তাদেরকে বলা হতো আমির, বা অন্যান্য অঞ্চল, পাঞ্জাবের অন্যান্য অঞ্চল। আচ্ছা, এখানে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা যদি দ্বিতীয় সুলতানি শাসন প্রতিষ্ঠাতাকে করেছিলেন সেটা হচ্ছে ইলতুৎমিশ বলবো, বা দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ইলতুৎমিশ। এরপরে আমরা আসবো এখানে যে ইলতুৎমিশ খলিফার অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। তার মানে ইলতুৎমিশ সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন 1229, এটা মনে রাখবো। আচ্ছা, এখানে আর আমাদের কিছু পড়ার দরকার নেই।
এখানে একটা জিনিস দেওয়া আছে যে মোহাম্মদ বিন তুগলক প্রথমে তার আমলের মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মোহাম্মদ বিন তুগলক বা কোন তুগলক রাজা মুদ্রায় যে খলিফা নাম দেওয়া থাকতো, মাত্র মুদ্রা মুদ্রা বলতে এখানে আমরা জানি কয়েন বা টাকা বোঝা যাচ্ছে, তাতে যে তাদের নাম খোদাই করতো সেটা বন্ধ করে দেন। আচ্ছা, এরপরে আরেকটা এখানে দেওয়া আছে ফিরোজ শাহ তুগলক দুইবার খলিফার অনুমোদন পান। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবার বিষয়। আচ্ছা, এখানে যে সাইডে রাইট সাইড বলো লেফট সাইড বলো যে কথার মানে যেগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। আমির কথার অর্থ হলো উঁচু বংশে জন্ম এমন লোক ব্যক্তি, কিন্তু সুলতানি শাসনে কাকে বলা হতো না, যারা সুলতানি শাসনের সাথে যুক্ত তাদেরকে বলা হতো আমির। আর আমির শব্দের বহু বচন বলা হয় উমরা, যেমন আমরা আমির উমরাগণ বলে থাকি বা আমিরগণ বলে থাকি। দূর্বাস দূর্বাস কথার অর্থ হলো প্রতীকদণ্ড, আর খিলাত কথার অর্থ হলো আনুষ্ঠানিক পোশাক। এটা পরীক্ষায় আসতে পারে, খিলাত কথার অর্থ হলো আনুষ্ঠানিক পোশাক। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে যে সুলতানি শাসন মানে হিন্দুস্তানে ভারতে কত বছর শাসন করেছিল? 320 বছর, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি কুতুবুদ্দিনের শাসনকাল। কুতুবুদ্দিন আইবক বললাম দিল্লি তুর্কি শাসন বা দিল্লিতে তুর্কি শাসন দাস বংশ বা সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। এরপরে আমরা আসি এখানে ইলতুৎমিশ যে বললাম, ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন জামাতা মানে জামাই। আচ্ছা, নারী শাসকের নাম যদি বলা হয় সুলতানি শাসনের আমলে বা সুলতানি শাসনকালে, না, রেজিয়া সুলতানা কে ছিলেন? ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশের কোনো পুত্র সন্তান না থাকায় সুলতানা রেজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা সুলতান। আচ্ছা, চেহেলগানি। চেহেলগানি কথাটা খুবই গুরুত্বপূর্ণ। চেহেলগানি মানে হচ্ছে 40 জন শাসনকর্তা নিয়ে বা 40 জন কে নিয়ে তুর্কি আমলে যে একটা দল গঠন করা হয়েছিল তাকে বলা হতো চেহেলগানি। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম, যার জন্য একজন নারী শাসনের প্রতিষ্ঠা। এটা আগে বললাম যে নারী শাসন স্টার্ট করেছিলেন সুলতানা রেজিয়া। আরবি ভাষায় সুলতানা কথার অর্থ হলো আমরা জানি সুলতানের স্ত্রী। মিনহাজ সিরাজ। মিনহাজুস সিরাজ। মিনহাজুস সিরাজ কার লেখা? গুরুত্বপূর্ণ। মিনহাজুস সিরাজ বইটি কে লিখেছিলেন এটা আপনারা কমেন্টে জানান। ঠিক আছে, আপনারা তো পরীক্ষা দেবেন এবং অবশ্যই এটা কমেন্টে জানাবেন যে মিনহাজুস সিরাজ কার লেখা, যেই বইয়েতে রেজিয়া সুলতানার কথা বলা হয়েছে। এরপরে আমরা আসি এখানে রেজিয়ার বিরোধিতা অনেকজনই করেছিলেন। তুর্কান ই চিহালগানি বা বন্দেগানি চিহালগানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্দেগানি চিহালগানি বা তুর্কি ই চিহালগানি মানে 40 জন তুর্কি বা তুর্কি পরিবার নিয়ে গঠিত একটা ক্ষমতাশালী গোষ্ঠী তৈরি করা হয়েছিল। কে করেছিলেন? এটা হবে ইলতুৎমিশ। খুবই গুরুত্বপূর্ণ। ইলতুৎমিশের আনুগত্যরা এখানে 40 জন কর্তা নিয়ে বন্দেগানি চিহালগানি বা 40 চক্র বলা হয়। তিনটে নাম বন্দেগানি চিহালগানি, তুর্কি চিহালগানি বা 40 চক্র। আচ্ছা, এরপরে আমরা আসছি 1240 খ্রিস্টাব্দ। 1240 খ্রিস্টাব্দে কিনা সুলতানা রেজিয়ার মৃত্যু হয়েছিল এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহ রাজ্যত্বকাল আসে। নাসিরউদ্দিন মাহমুদ শাহ ক্ষমতাশালী হয়ে উঠেছিল, তার নাম গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, তাহলে গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন? সেও হবে তুর্কি শাসনের একজন সুলতান বা সুলতানি আমলের একজন সুলতান। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। ইলতুৎমিশ বংশের শাসনের অবসান ঘটে। তাহলে ইলতুৎমিশ বংশের মানে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হবে ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশের বংশের অবসান ঘটেছিল কার মাধ্যমে? গিয়াসউদ্দিন বলবন। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে পারসিক প্রথা বা পারস্য প্রথা। পারসিক প্রথা কী ছিল না, বলবন নিজেই পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রায় দরবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা।
মানে সুলতানের উপর পায়ে পড়ে যাওয়া সেই রকম পদযুগল চুম্বন করা বলা হতো, বা পাইপস প্রথা বা পাইবাস প্রথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। তাহলে পাইবাস প্রথা বা পাইপস প্রথা বা সুলতানের পায়ে পড়ে যে চুমু খাওয়া সেটাকে বলা হচ্ছে পদযুগল চুম্বন করাকেই বলা হচ্ছে পাইপস। সেটা কে স্টার্ট করেছিল মনে রাখতে হবে, যে বলবান। সিজদা ও পাইপস প্রথা কে চালু করেছিলেন? এটা হবে ইলতুৎমিশ, বলবান না, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আমরা দেখে নিই যে সুলতানের প্রধান শাসক হলো সুলতান। এটা বারবার একই কথা দেওয়া রয়েছে। ইলতুৎমিশের মৃত্যু 1236, সিংহাসনে বসার সময় আলাউদ্দিন খলজি, মানে সুলতানি শাসনের অবসান মানে পতনের পরে কিন্তু খলজি বংশ আসে। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন খলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। কত খ্রিস্টাব্দে? 1296 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে এখানে আর আমরা কিচ্ছু পড়বো না। এখানে যে সাইডে যে টুকরো কথা দেওয়া আছে, টুকরো কথায় গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। এখানে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি, ফিরোজ খলজি বলবানের বংশধরের ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলে। খলজি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1290 খ্রিস্টাব্দে হয়েছিল খলজি বিপ্লব। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কির অভিজাতের ক্ষমতা চলে যায়, মানে পতন হয়। ইলবারি তুর্কি বংশের পতন হয়েছিল কবে? 1290 খ্রিস্টাব্দে। একটা প্রশ্ন। আর সাথে দুটো প্রশ্ন আছে, যে জালালউদ্দিন খলজি খলজি বংশের প্রতিষ্ঠা করেন 1290 খ্রিস্টাব্দে। হয়ে গেল এখানে দুটো প্রশ্ন একটাতে। আচ্ছা, এরপরে আমরা আসছি আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। খুবই গুরুত্বপূর্ণ এটা, যে দক্ষিণ ভারতে প্রথম সুলতানি বংশের বিস্তার ঘটেছিল কার মাধ্যমে? আলাউদ্দিন খলজির মাধ্যমে। রেশনিং ব্যবস্থাটা আসবে। আর মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ বলছি এগুলো পরীক্ষায় আসবে এবং আসতে পারে। তাহলে আলাউদ্দিন খলজির রাজত্বকালটা অনেক বড় ছিল, তো আলাউদ্দিন খলজি থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব চতুর্দশ ও পঞ্চদশ শতকে কি ঘটেছিল। দিল্লির খলজি সুলতানরা দিল্লিতে শাসন করেছিল চতুর্দশ শতকের প্রথম 20 বছর। এরপরে তুগলক বংশ হাতে গিয়াসুদ্দিন তুগলকের বড় ছিল মোহাম্মদ বিন তুগলকের শাসনকালটা গুরুত্বপূর্ণ, আমরা জানি, যাকে পাগলা রাজা বলা হয়। পাগলা রাজা এটাও আসবে কত খ্রিস্টাব্দে? না, 1324 থেকে 51 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, মোহাম্মদ বিন তুগলকের সময় কি ভারতে এসেছিলেন? ইবন বতুতা। খুব সুন্দর, মনে রাখতে হবে। ইবনে বতুতা একটা গান আছে না, এটা মনে রাখতে হবে। এই যে বগল মে জুতা, মানে মাথা খারাপ হলে জুতা বগলে নিয়ে ঘুরবে, সেইটাই মনে রাখতে হবে, যে মাথা খারাপ লোক কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। তার লেখা আল রাহিলা। তাহলে ইবন বতুতার একটা বইয়ের নাম হচ্ছে আল রাহিলা, যেখানে তুগলক বংশের কথা উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে আমরা আসি ইবন বতুতার বিবরণে ভারত। আমরা জানি ইবন বতুতা ভারতে এসেছিলেন, আর সে যে গ্রন্থগুলো লিখেছিলেন, গ্রন্থগুলো মনে রাখতে হবে। তার একটা ঘোড়া ছিল, ঘোড়ার নাম কি? ঘোড়া ডাকের ব্যবস্থাকে উলাক বলা হতো। আচ্ছা, ভারতে ডাক চিঠি বা চিঠিপত্র পাঠাবার দুই রকম ব্যবস্থা আছে। ঘোড়া ডাক আগে, এখন যেমন আমাদের ডাকের মাধ্যমে চিঠিপত্র আসে বা টাকা আসে, কোনো কিছু ডাকে পাঠালে আসে, সেটা ছিল ঘোড়ার মাধ্যমে। আগে ঘোড়া একজন চালিয়ে যেত, সেটা বলা হতো ঘোড়া ডাক ব্যবস্থা। আচ্ছা, এটা মনে রাখতে হবে, ডাক ব্যবস্থাকে চালু করেছিলেন। এটা আপনারা কমেন্টে জানান। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। এখানে যে পাগলা রাজা কেন বলা হতো মোহাম্মদ বিন তুগলককে, এটা গুরুত্বপূর্ণ। না, তিনি তার রাজধানী, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে রাজধানী তৈরি করেছিলেন কোথায়? না, দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন, দৌলতাবাদ, যার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। মানে নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। আচ্ছা, এখানে দিল্লি থেকে যে রাজধানী দৌলতাবাদ এবারে দেবগিরিতে স্থানান্তর করেছিল, সেখানে যেতে যেতে অনেকগুলো মানুষ প্রাণ হারিয়েছিল, যেহেতু সেখানে নদী নদী উপকূল এবং সেখানে একটা মনোরম পরিবেশ ছিল, যেখানে কৃষিকার্য করে মানুষ তাদের আয় উপার্জন করতে পারতো। কিন্তু সেখানে হেঁটে হেঁটে যাওয়ার পথে, কত কিলোমিটার হেঁটে গিয়েছিল এটা আপনারা কমেন্টে জানাবেন। তো হেঁটে যাওয়ার পথে অনেকজন মানুষের প্রাণ হারান, পরে আবার সেখান থেকে তুর্কি আক্রমণ থেকে বা মুঘল আক্রমণ থেকে বাঁচতে সেখান থেকে আবার উনি ফিরে আসেন দিল্লিতে, তার রাজধানী দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন। তখনই তাকে সবাই পাগলা রাজা বলে বিবেচনা করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে টুকরো কথা বলে লেখা আছে, এটা আপনাদের পড়তে হবে। আচ্ছা, তিনি কি কি ধাতু বা মুদ্রা প্রতিষ্ঠা করেছিলেন? এটা গুরুত্বপূর্ণ। মূল্যবান ধাতু সোনা রূপার ঘাটতি মেটাতে তিনি তাম্র মুদ্রা প্রচলন করেন। তাহলে প্রথম তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক।
আচ্ছা, এখানে মুদ্রা জাল হওয়ার জন্য তিনি যে মুদ্রা তামান মুদ্রা পরিচালন করেছিলেন এটা মনে রাখতে হবে। এরপরে আসছি আমরা মোহাম্মদ বিন তুগলকের পরে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কিন্তু ডাক ব্যবস্থা পরিচালন করেছিলেন, এটা মনে রাখতে হবে। এটা আপনাদেরকে আগে আমি কোশ্চেনে জিজ্ঞাসা করেছিলেন যে ডাক ব্যবস্থা কে পরিচালন করেছিলেন। আচ্ছা, বাংলার আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে বা দিল্লি। এরপরে আমরা আসছি যে তার রাজধানী কোথায় ছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া বাংলার স্বাধীন সুলতানি রাজ্যে গঠন করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এছাড়া ছিলেন স্বাধীন রাজ্য কাশ্মীর। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে। সুলতান বহলুল লোদি, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। লোদি বংশের শাসনকাল কি ছিল 1451 খ্রিস্টাব্দ থেকে 1526, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা এক নজরে দিল্লির সুলতানের শাসন দেওয়া আছে মামলুক বংশ। আচ্ছা, আমি যে বলেছিলাম 3 রকম বংশ, যে কুতুবউদ্দিন আইবক, এক হচ্ছে দাস বংশ, মামলুক বংশ, তুর্কি বংশ বা তুর্কি সুলতানি বংশ। এতগুলো বংশ প্রতিষ্ঠাতা যদি বলা হয়, মানে অনেকগুলো নাম দেওয়া রয়েছে, সে থেকে কুতুবউদ্দিন আইবক হবে কোশ্চেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা এখানে দেওয়া রয়েছে জালালউদ্দিন খলজি, তারপরে আছে আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন তুগলক। আর সব থেকে বেশি তার শাসনকালে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। আর সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। এগুলো আপনারা মনে রাখবেন, তাহলে প্রতিষ্ঠাতা এলে পরে লিখতে পারবেন। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। আর শেষ রাজা যদি বলে ইব্রাহিম লোদি, যাকে পরাজিত করে বাবর সিংহাসন মোগল প্রতিষ্ঠা করেছিলেন, মোগল সাম্রাজ্য। সেটাই আমরা আসছি মোগল সাম্রাজ্য। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মনে রাখতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি সাথে যুদ্ধ হয়েছিল বাবরের। ইব্রাহিম লোদি হেরে যায়, বাবর জিতে গিয়ে প্রথম হচ্ছে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে। রুমি কৌশল প্রবর্তন করেছিলেন কে, এটা হচ্ছে বাবর। আচ্ছা, মুঘল শাসনের প্রতিষ্ঠা হয়ে গেল বাবরের মাধ্যমে। এবারে বাবর যে যুদ্ধগুলো করেছিল খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিল। নাম্বার 1, আচ্ছা একটা আমি ছড়া বলে দিচ্ছি, আপনাদের মনে রাখতে হবে, সেটা করলে সব যুদ্ধগুলো মনে থাকবে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে হচ্ছে বাবর, হইল আবার জ্বর, সারিল ঔষধে। এটা হচ্ছে বাবরের পরে আকবর, জাহাঙ্গীর, মানে মোগল সাম্রাজ্যের যে রাজাগুলো আছে, বাবর, আকবর। বাবার হইল হুমায়ুন, আবার জ্বর মানে আকবর। এক সেকেন্ড, বাবার হইল মানে বাবর, হুমায়ুন, আবার জ্বর আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, রাজাগুলো মনে রাখতে হবে। আর বাবরের যে যুদ্ধগুলো করেছিল সেগুলো যদি আমরা মনে রাখি তাহলে হবে বাবর এলো, খানা খেলো, বাড়ি গেল, ঘর গেল। ঠিক আছে, বাবর এলো, খাবার খেলো, গায়ে চাদর দিল, তারপরে ঘর গেল। ঠিক আছে, তার মানে বাবর এসেছে। বাবরের যুদ্ধ, প্রথম যুদ্ধ কবে হয়েছে না 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ। বাবার এলো, খানা খেলো, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হয়েছে 1527। 1528 চান্দেরির যুদ্ধ। বাবার এলো, খানা খেলো, চাদর দিল, চাদর গায়ে দিয়েছে, ঘর যাবে, মানে ঘর ঘরার যুদ্ধ 1529। মনে থাকবে, 1526, 27, 28, 29, 4টে যুদ্ধ করেছিল বাবর জীবনে। এক হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ 1526, আচ্ছা 1527 খানোয়ার যুদ্ধ, 1528 চান্দেরির যুদ্ধ, 1529 ঘর ঘরার যুদ্ধ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 4টাই মনে রাখবেন। আচ্ছা, মোগল নেতা চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল কখন, এটা হচ্ছে 1278 থেকে 27 খ্রিস্টাব্দে, দ্বিতীয় পশ্চিম শতকে। এটা কার সময় করেছিল, ইলতুৎমিশ, দিল্লির আচ্ছা ইলতুৎমিশ আমরা অনেক পড়িয়ে দিয়েছি আগে, তবুও যেগুলো বইয়েতে আসছে সেগুলো যখন যেটা আসবে তখন আমরা গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা বলে দেবো। আচ্ছা, চেঙ্গিস খাঁ কার সময় ভারত আক্রমণ করেছিলেন, মোগল সাম্রাজ্য
প্রতিষ্ঠা হয়েছিল? চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল? কার সময় করেছিল? এটা কমেন্টে জানাবেন, কেননা আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষা অবশ্যই পড়েছেন। আমি শুধু এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দেবো। আচ্ছা, মোগল অভিযান চালিয়েছিল মোহাম্মদ বিন তুগলক কতবার? 1326, 27 আর 1328। সেনা শিবির বানিয়েছিল কে? সুলতানের পুরানো সেনা শিবির বানিয়েছিল কে? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এখানে আর কিছু পড়ার দরকার নেই। আলাউদ্দিন খলজির শাসনকালটা পড়তে হবে। দক্ষিণ ভারতে করেছিল, রেশনিং ব্যবস্থা চালু করেছিল, এগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, ইকতা ব্যবস্থাকে প্রচার করেছিলেন ইলতুৎমিশ। মনে রাখতে হবে, ইকতা ব্যবস্থাকে প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। ইকতা কথার অর্থ কি এটা আপনারা কমেন্টে জানান। জিজিয়া কর এবং তুরস্ক দণ্ড। জিজিয়া কর কে চালু করেছিলেন? এটাই হবে ইলতুৎমিশ। জিজিয়া কর বন্ধ করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এই পেজটা পড়ি, এটা পরপরে পার্ট 1 হচ্ছে, এটা পার্ট 2তে আবার অন্য চ্যাপ্টারগুলো পড়িয়ে দেবো। ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় ছিল না? বাংলায়। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ কত? 1342 খ্রিস্টাব্দে। দুর্ভেদ্য একডালা দুর্গকে প্রতিষ্ঠা করেছিল না ফিরোজ শাহ তুগলক? একডালা দুর্গ আক্রমণ করেছিল কার সময়? ইলিয়াস শাহ, ইলিয়াস শাহের সময়। এটা খুব মনে রাখতে হবে। আচ্ছা, ইলিয়াস শাহর বংশে এবং পরবর্তী ইলিয়াস শাহ, হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, দুটোই মনে রাখতে হবে। চৈতন্যদেব, চৈতন্য ভগবদ্গীতা, বৃন্দাবন দাস তার চৈতন্য ভগবদ্গীতা লিখেছেন। তাহলে বৃন্দাবন দাস চৈতন্য ভগবদ্গীতা কার লেখা? এখানে আছে সাইডে বৃন্দাবন দাসের লেখা, এটা মনে রাখতে হবে। শ্রী চৈতন্যর কথা গুণ কীর্তন সেখানে লেখা ছিল। আচ্ছা, দাক্ষিণাত্যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাগুলো মনে রাখতে হবে। বিজয়নগর এখানে কোন নদীর তীরে গঠিত? তুঙ্গভদ্রা, খুব গুরুত্বপূর্ণ, তুঙ্গভদ্রা নদীর তীরে। এটাকে দোয়াবাঞ্চল বলা হয়, যেহেতু দুটি নদীর মধ্যবর্তী স্থান রয়েছে। এটাকে নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, সেটা আমরা আগে পড়বো, পরে পড়বো। হরিহর বুক্কো কে ছিলেন? এরা দুজন ছিলেন প্রথম হরিহর বুক্কো, অর্থাৎ বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় হরিহর বুক্কো, দুজন ছিলেন এরা। আচ্ছা, এরপরে অনেকগুলো শাসন হয়েছে, এগুলো পড়ে যেতে হবে। না, সঙ্গম, তুলুপ, সালুব, আরাবিলু, 4টে বংশ প্রতিষ্ঠা হয়েছে বিজয়নগর রাজ্যে। সঙ্গম রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটাও হবে হরিহর বুক্কো, 150 বছর টিকেছিল এটা। আচ্ছা, এরপরে আমরা যদি কৃষ্ণদেব রায় কে ছিলেন? বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এরপরে আমরা আসবো এখানে অমুক্ত মাল্যদা গ্রন্থ কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে লিখেছিলেন? প্রতিষ্ঠা নয়, অমুক্ত মাল্যদা গ্রন্থ কে লিখেছিলেন? কৃষ্ণদেব রায়। মোহাম্মদ বিন তুগলকের সময় হাসান গুঙ্গ ছিলেন, যে হাসান গুঙ্গ নামটা এরা অনেক বড়, হাসান গুঙ্গ আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার মানে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে হাসান গুঙ্গ। আচ্ছা, এরপরে আমরা আসবো আলাউদ্দিন হোসেন বাহমন শাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ শাহ গুলবর্গা শাসন করেন। তাহলে গুলবর্গা শাসন কার্য কে করেছেন? মোহাম্মদ শাহ। বাহমনি বংশের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন, শিল্পের প্রতি তার উৎসাহ ছিল। আচ্ছা, এটা গেল বাহমনি রাজ্য বলে দিলাম। বাহমনি রাজ্য কোথায় অবস্থিত? বিদর, এটা দক্ষিণ ভারতে। বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদ শাহের শাসনকাল তার মাহমুদ গাউন বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিল। এটা এতটা ইম্পর্টেন্ট না। মাহমুদ গাউনের মৃত্যুর পর যে 5টা রাজ্য হয়েছিল, আহমদনগর, বিজাপুর, বেরার, গোলকুন্ডা, বিদর, এটা মনে রাখতে হবে। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলব রাজ্যত্বকাল উত্তরসূরি 5টি সুলতানের মিলিত শক্তির যুদ্ধ হয় 1565 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ তালিকোটার যুদ্ধ বা বিজয়নগরের যুদ্ধ বলা হয়, যেখানে যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ। মনে রাখতে হবে কার মধ্যে হয়েছিল? বিজয়নগরের 5টি শক্তির মাধ্যমে তালিকোটার যুদ্ধ হয়েছিল, তার মধ্যে বিজয়নগর হেরে গিয়েছিল, বাহমনি রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, মনে থাকবে। বা বিজয়নগর বাহমনি রাজ্যের মধ্যে হয়েছিল। আচ্ছা, এটা গেল। তিরুমল কে ছিল? তিরুমল, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলার প্রথম শাসক ছিলেন তিরুমল। কোন সময়? না আরাবিডু বংশের শাসন ক্ষমতায় আসে এই বংশের প্রথম শাসক তিরুমল। তাহলে আরাবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তিরুমল, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বেঙ্কট বলা হয় এনাকে।
আচ্ছা, তুঙ্গভদ্রা নদীর তীরে আগে বলেছি যেটা দোয়াব অঞ্চল ছিল, কৃষ্ণ গোদাবরী নদীর মধ্যবর্তী অঞ্চল। মারাঠওয়াড়া দেশ বা তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল বলা হয় এটাকে। দোয়াব অঞ্চল ছিল বলে এখানে খুবই কৃষিকার্যের উপযোগী ছিল, যার জন্য এটা নিয়ে সবসময় যুদ্ধ লেগেই থাকতো দক্ষিণ ভারতের বাহমনি এবং বিজয়নগর রাজ্যের মধ্যে। আচ্ছা, এখানে আর কিছু পড়া সেরকম দরকার নেই, একই জিনিস যেটা বলে এলাম। বিজয়নগর রাজ্যে বহু বিদেশি পর্যটক এসেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। আব্দুর রাজ্জাক পর্তুগিজ পর্যটক, পেজ নুনিজ, দুয়ার্তো, বারবোসা, এগুলো মনে রাখতে হবে। বারবোসা কার সময় এসেছিল? আচ্ছা, এখানে আর তেমন কিছু পড়ার নেই, এগুলো আগে বলে দিলাম। এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। নিচের নামগুলির মধ্যে বাকিগুলির সঙ্গে মিলছে না, এটা মিলছে না তার তলায় দাগ দাও, যেগুলো মিলছে না বলেছে। আচ্ছা, খলিফা যদি আসে, আমরা এটা খলিফা কথাটা কোথা থেকে পেয়েছিলাম? এখানে ইলবারি তুর্কি। বলবন, এখানে মিলনের কথা বলেছে, এগুলো মিলনটা আমরা দেখে নিই, ওর তারপরে আগেরটা করব। বলবন, বলবন কি করেছিল? তুর্কানি চিহেলগানি। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, বাবর, রুমি কৌশল বাবর। বাংলা কথাটা আসছে, রাজা গণেশ হবে বাংলা। বলবন, তুর্কি অভিজাতের ক্ষমতার অবসান ঘটেছিল কার মাধ্যমে? খলজি বিপ্লবের মাধ্যমে। এটা আচ্ছা, এটা আরেকবার মিলিয়ে দিই। বাবর, রুমি কৌশল। আচ্ছা, খলজি বিপ্লব, ইলবারি তুর্কি অভিজাতের ক্ষমতার অবসান খলজি বিপ্লবের মাধ্যমে। কেন? খলজি বংশের প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়। আচ্ছা, এরপরে আসছে খলিফা। খলিফা কথার অর্থ, আচ্ছা আগে চিহালগানি কে করেছিল? বলবান করে দিই। বাকি রয়ে গেল কি? একটা, তার মানে এখানে তিনটে দুটো পাঁচটা দিয়েছে, এখানেও দিয়েছে পাঁচটা। খলিফা, খলিফা কথাটাও এসেছিল এখানে। আচ্ছা, রাজা গণেশ হবে বাংলা, সরি, এই রাজা গণেশ দুর্বাস। রাজা গণেশ কিন্তু বাংলাতে ছিল, ঠিক আছে। খলিফা হবে দুর্বাস, এটা রাজা গণেশ বাংলা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে নামগুলির মধ্যে বাকিগুলির সঙ্গে মিলছে না। ইলতুৎমিশ, রেজিয়া, বলবান। ইবন বতুতা হবে না, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছে। তারপরে আছে তাবরহিন, সোনম, সামানা, ঝিলাম। ঝিলাম হবে না। খারাজ, সামস, জিজিয়া, আমির, জাকাত। আচ্ছা, এখানে খারাজ, খামাস, জিজিয়া এগুলো হচ্ছে কর, এক একটা কর। জাকাত এখানে দিয়েছে আমির, আমিরটা আলাদা হবে, কিন্তু আমিরটা এদের মধ্যেই অবস্থান করছে। আমির হচ্ছে একজন লোককে বলা হচ্ছে, জাকাতটা এর সঙ্গেই হবে, আমিরটা আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব, বিদার। পাঞ্জাবটা হবে না, বিদার এগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য। আচ্ছা, বারবসা, মাহমুদ গাউন, পেজ নুনিজ। এখানে মাহমুদ গাউন হবে না, বারবসা, সরি, বারবসা, পেজ নুনিজ এরা এসেছিল দক্ষিণ ভারতের রাজ্যত্বকালের সময়। আচ্ছা, এরপরে দিয়েছে 30 থেকে 50টা শব্দ, মানে 3 নম্বরের কোশ্চেন। দিল্লি সুলতানের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? সুলতানি শাসনের প্রধান 3টি সমস্যা কী ছিল? এগুলো আমি আগেই বলে দিয়েছি, তো এখানে বড় কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দিচ্ছি। দিল্লির সুলতানি কখন, এগুলো কারা সুলতানা রেজিয়ার সমর্থক ছিলেন? এটা করতে হবে। খলজি, আলাউদ্দিন খলজি কীভাবে মোগল আক্রমণে মোকাবিলা করেন? ইলিয়াস শাহী হুসেন শাহী বংশের পরিচয়, পরিচয় দাও। এটা ইলিয়াস শাহী হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা লিখবেন। আর তার সঙ্গে সেই সময় কে ভারতে এসেছিল বা সেই সময় বাংলায় কে এসেছিল সেটা লিখতে হবে। এরপরে মুঘল সাম্রাজ্য, যে ডিটেলসে আলোচনা করব আমরা। আগে তুর্কি বংশের সবগুলো আলোচনা করলাম পার্ট 1-এ, এটা হবে পার্ট 2। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর অবশ্যই যে ভিডিওর দরকার হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলাম আপনারা কমেন্টে জানান, তাহলে ওই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষা হলে মনে থাকবে যে হ্যাঁ, এই কোশ্চেনের উত্তরটা আপনি কমেন্টে জানিয়েছিলেন, ভুলবেন না। তো চলুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।